মেগা সিটিতে নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্মিত হচ্ছে উঁচু নিচু অট্টালিকা। ঢাকা বাঁচাতে পুনর্গঠনের তাগিদ বিশেষজ্ঞদের। স্যাটেলাইট সিটির পরিকল্পনা রাজুকের। পদ্মা সেতুর মাদারীপুর শরীয়তপুর অংশের সংযোগ সড়কের উদ্বোধন আজ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের ভোগান্তি কমবে। বাংলাদেশ নাগরিক আইনের দ্বৈত নাগরিকত্বের ধারা নিয়ে প্রবাসীদের মধ্যে শঙ্কা। নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে রেমিটেন্সেও। সচেতনতার অভাবে ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে। বন্ধ ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের উপস্থিতির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ। এবং সিরিজের শেষ টি-20তে নিউজিল্যান্ডের দেয়া 195 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ এড়াতে চায় টাইগাররা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। মেগা সিটি ঢাকা। একই সময় জন্ম নেওয়া অনেক শহরই এখন বিশ্বে পরিকল্পিত নগরীর শীর্ষে থাকলেও ঢাকা রয়েছে অপরিকল্পিত নগরীর শুরুর কাতারে। মানুষের আগমনের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে উঁচু নিচু অট্টালিকা, যার বেশিরভাগই নিয়মনীতির তোয়াক্কা না করে নির্মিত হচ্ছে। বিশ্লেষকরা এর জন্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে দায়ী করে ঢাকা বাঁচাতে পুনর্গঠনের তাগিদ দিয়েছেন। তবে রাজুক বলছে, পরিকল্পিত নগরীর জন্য শহর থেকে সরাতে হবে শিল্প, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সংস্থার কার্যালয়। মাহমুদ রাকিবের রিপোর্ট। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জীবিকার তাগিদে ঢাকায় আসছে 1,500-এরও বেশি মানুষ, যাদের বেশিরভাগেরই পূর্ব থেকে নির্ধারিত থাকে না মাথা গোঁজার জায়গা। বিপুলে জনগোষ্ঠীকে বুকে ধারণ করতে গিয়ে তিলোত্তমা ঢাকায় তাই প্রতিনিয়ত অপরিকল্পিতভাবে গড়ে উঠছে নতুন নতুন ভবন। মূল ঢাকায় আর জায়গা না থাকায় এখন শহরের আশপাশের ডোবা কিংবা নালা ভরাট করেও ইচ্ছে মতো আবাসনের ব্যবস্থা করছে নগরবাসী। এখানে অনেক নিচে ছিল জায়গা, আর এবং অনেক পচা পানি ছিল, ময়লা ছিল। সরকার থেকে এখানে কোনো পরিকল্পনা করা হয় নাই। যে এরকম পারে ওইভাবেই উঠাইতে আছে আর কি, নিজেরাই নিজেকে পরিকল্পনা ভাবেই করতে আছে। সঠিক পরিকল্পনা না থাকায় আবাসনের পাশাপাশি মৌলিক নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত থাকছেন অনেক মানুষ। কিসের পরিকল্পনা ঢাকা? আমরা তো ঢাকা কোনো ইয়া পাই না। তাতে আমাকে গ্যাস নাই, আমরা গ্যাসটা কি পাক করি? আমরা দাঁড় কিতেই পাক করি। রাস্তা চটপটি বেশি, তার 4-5 জন ছেলে মেয়ে নাতিলে এক রুমে সবাই থাকি। ঢাকা শহর একটা উন্মুক্ত ড্রেন, এটা কি পরিকল্পিত নগরীর বলা যায়? এটা হাস্যকর বিষয় না? সন্ধ্যার পর তো আমরা মশার জ্বালায় থাকতে পারি না। যখন বৃষ্টির পানিগুলো এদিক দিয়ে হয় তখন বিশ্রী একটা দুর্গন্ধ হয়। দেশ জন্মের 45 বছর পরও অপরিকল্পিত আবাসন ব্যবস্থার জন্য নগর পরিকল্পনাবিদরা দায়ী করছেন রাজুককে। পাশাপাশি এলোমেলোভাবে বেড়ে ওঠা ইট পাথরের নগরীর লাগাম এখনই না টানতে পারলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে বলেও আশঙ্কা তাদের। যদিও সরকার বলছে বেশ কিছু প্রকল্প ছাড়াও পরিকল্পিত নগরের জন্য নতুন করে স্যাটেলাইট সিটির পরিকল্পনা নেওয়া হয়েছে। শিল্প স্থাপনা তো শহরের মধ্যে থাকবার কথা না। উত্তরা তৃতীয় পর্ব সম্প্রসারণ এলাকা সেখানে, এবং আমাদের একটা বড় পরিকল্পনা হচ্ছে আমাদের পূর্বাঞ্চল নিউটাউন প্রজেক্ট। ঢাকার চারপাশে আরো আবাসিক এলাকা স্যাটেলাইট সিটি করার ইয়ে আছে। রাজুক তার এই অনুশাসন নীতিমালা কার্যকর করার বদলে ডেভেলপ করছেন, নতুন নতুন প্রকল্প বানাচ্ছেন, যেটা আসলে প্রাইভেট সেক্টর করতে পারতো। ঢাকার গঠন অনুযায়ী কোথায় উঁচু তলা হবে, কোথায় নিচু তলা হবে, সেটা যেভাবে নির্ধারণ করা জরুরি, তার সাথে জরুরি ঘনত্ব সিদ্ধান্ত নেওয়া। যেই মুহূর্তে বালু ভরাট করা জায়গায় ভবন তৈরি হলো, সেই মুহূর্তে ভবনটা চিরজীবনের জন্য একটা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে চলে যায়। বর্তমানে এই মেগাসিটি ঢাকার জনসংখ্যা প্রায় 2.25 কোটি। আজ থেকে 20 বছর আগে যা ছিল 1 কোটির কম। সুতরাং এ থেকেই ধারণা পাওয়া যায় আগামী 20 বছর পরে কত বিপুল হবে ঢাকার জনসংখ্যা। তাই এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য সুপরিকল্পিত নগরী গড়ে তুলে সেখানে আবাসন ব্যবস্থা করা যে কারোর জন্যই নিঃসন্দেহে চ্যালেঞ্জের ব্যাপার। তবে বিশ্লেষকরা মনে করেন সেটা একেবারে অসম্ভব নয়। শুধু দরকার ঢাকার বিকেন্দ্রীকরণ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত কার্যক্রম। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নাগরিক আইন 2016-এর খসড়া মন্ত্রিপরিষদে অনুমোদনের পর প্রবাসীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনিতে যুক্তরাজ্যের ভিসা প্রাপ্তিতে অনিশ্চয়তা, প্রবাসীদের দেশে বিনিয়োগে নানা ভোগান্তি সহ জমিজমা নিয়ে জটিলতার কারণে বর্তমান প্রজন্ম দেশে আসা প্রায় ছেড়ে দিয়েছেন। তার উপর বিলে দ্বৈত নাগরিকত্বের নতুন আইন সংযোজনে আশঙ্কা দেখা দিয়েছে দেশ বিমুখতার। এর মধ্যে সম্পত্তি বিক্রি করে দিতে শুরু করেছেন অনেকে, যার নেতিবাচক প্রভাব পড়েছে রেমিটেন্সেও। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন দিগেন সিংহ।
বাংলাদেশ নাগরিকত্ব আইন 2016 কার্যকর করতে যাচ্ছে সরকার। গত বছরের 1 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদে এই আইনটি অনুমোদিত হয়েছে। প্রস্তাবিত আইনে বাংলাদেশের নাগরিকত্ব এবং দ্বৈত নাগরিকত্ব নিয়ন্ত্রণের জন্য প্রথমবারের মতো প্রণীত হতে যাচ্ছে পূর্ণাঙ্গ আইন। প্রস্তাবিত এই বিলের 6টি অধ্যায়ে 28টি ধারার মধ্যে 6 ও 7 নম্বর ধারায় প্রবাসীদের নাগরিকত্ব সীমাবদ্ধতা এবং দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই আইন কার্যকর করা হলে কোনো প্রবাসী দেশের কোনো নির্বাচনে দাঁড়াতে পারবেন না। প্রবাসী কারো সন্তান হলে বাংলাদেশের নাগরিকত্ব নিতে হবে। আমার ছেলেমেয়েরা যদি জন্মের পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে ব্যর্থ হয় এবং নাগরিকত্ব না পায়, তাহলে এই সম্পত্তি কি হবে? এটা হাতছাড়া হয়ে যাবে, অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছেন। এই জন্য তারা এইটা নিয়ে আশঙ্কা করছেন। এই আতঙ্কে অনেক প্রবাসী ইতোমধ্যে সম্পত্তি বিক্রি করা শুরু করেছেন। আমারও এখানে সিলেট শহরে বাসা বাড়ি আছে, দোকানপাট আছে, আমিও একটা আতঙ্কের মধ্যে আছি। ভবিষ্যতে যদি আমার ছেলে মেয়েরা যদি না আসতে পারে, তাহলে তো এটা দিয়ে আমি কি করব? বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রেও। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যদি সিটিজেন অ্যাক্ট চালু হয়, সেই ক্ষেত্রে বিদেশিরা এটাকে কোনোভাবেই গ্রহণ করবে না এবং তারা হয়তোবা রেমিটেন্সের হার আরো কমিয়ে দিতে পারে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন প্রবাসীরা। ইতিমধ্যে শুরু হয়ে গেছে একটা আন্দোলন, বিশেষ করে প্রবাসীদের মধ্যে। আমার মনে হয় এটা থেকে বেরিয়ে আসার একটি মাত্র পথ আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একমাত্র এবং তার সংসদ যদি সুনজর দেন, তাহলে আমার মনে হয় এখনো জটিলতা থেকে প্রবাসীরা বেরিয়ে আসতে পারবে বলে আমি মনে করি। বর্তমানে নাগরিকত্ব বিষয়ক বিধিবিধান দি সিটিজেনশিপ অ্যাক্ট 1951 এবং দি বাংলাদেশ সিটিজেনশিপ টেম্পোরারি প্রভিশনস অর্ডার 1972-কে একীভূত করে বাংলাদেশ নাগরিকত্ব আইন 2016 প্রণয়ন করা হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ চায় না, তবে কারো আক্রমণের শিকার হলে তাদের প্রতিহত করতে সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে। গতকাল দুপুরে নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর 22 পদাতিক ডিভিশনের শীতকালীন মহড়া পরিদর্শন শেষে এক দরবারে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, স্বাধীন বাংলাদেশে যোগ্য প্রতিরক্ষা বাহিনী হিসেবে এগিয়ে যাচ্ছে সশস্ত্র বাহিনী। নোয়াখালী থেকে হারুনুর রশিদ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। ভারী অস্ত্রের মুহুর্মুহু গোলাগুলিতে প্রকম্পিত নোয়াখালীর মেঘনা নদীতে জেগে ওঠা চর স্বর্ণদ্বীপ। স্থানীয়দের কাছে জাহেদজার চর হিসেবে পরিচিত 360 বর্গ কিলোমিটারের বিশাল এই ভূখণ্ডটি উপকূল থেকে দূরবর্তী, আর সেই সুযোগেই সাগর পেরিয়ে দেশকে আক্রমণ করেছে বহিঃশত্রুর দল। তবে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীও। স্বর্ণদ্বীপকে শত্রুমুক্ত করতে পরিচালিত হয় অপারেশন মাতৃভূমি। শত্রুপক্ষের অবস্থান শনাক্তের পর স্থলভূমিতে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিকেলের সঙ্গে শত্রু শিবিরে হামলা চালায় বোমারু বিমান এবং হেলিকপ্টার থেকে নেমে আসা প্যারাট্রুপাররা। বাংলার নির্ভীক আর চৌকস সেনাদের চতুর্মুখী আক্রমণে পরাস্ত হয় প্রতিপক্ষ, শত্রুমুক্ত হয় স্বর্ণদ্বীপের মাটি। না, কোনো বাস্তবের যুদ্ধক্ষেত্র নয় এটি। দেশকে শত্রুমুক্ত রাখতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে 11 পদাতিক ডিভিশনের 93 সাঁজোয়া ব্রিগেডের প্রশিক্ষণ মহড়ার দৃশ্য এটি। সেনা সদস্যদের এই অনুশীলন মহড়া মঞ্চ থেকে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। আধুনিক রণপ্রস্তুতি আর কৌশল রপ্ত করার মধ্য দিয়েই শেষ হলো সেনাবাহিনীর এবছরের শীতকালীন মহড়া। দেশের সংশ্লিষ্ট সবকটি মহল মনে করে, ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী পরিণত হবে বিশ্বের প্রথম সারির প্রতিরক্ষা বাহিনী হিসেবে, আর রক্ষাবর্ম হয়ে নিরাপদ রাখবে শ্যামল বাংলাকে। এরপর বিশেষ দরবারে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো আক্রমণ প্রতিহত করতে সেনা সদস্যদের সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, এটা ঠিক, কিন্তু আমরা চাই না যুদ্ধ, কিন্তু কখনো যদি শত্রু দ্বারা আক্রান্ত হই, সেটা মোকাবেলা করার মতো সব রকম প্রস্তুতি আমাদের থাকতে হবে। তিনি বলেন, স্বাধীন দেশের যোগ্য প্রতিরক্ষা বাহিনী হিসেবে ক্রমেই সক্ষমতা বাড়ছে সেনাদের। যে রণকৌশল অনুশীলন হতে দেখলাম, সেটা সত্যি আমি অত্যন্ত আশাবাদী এবং আমি জানি এই স্বাধীন দেশের উপযুক্ত সেনাবাহিনী আমাদের গড়ে উঠছে এবং সেনাবাহিনী তার দক্ষতা
পরিচয় রাখবে। এর আগে স্বর্ণদ্বীপে মাল্টিপারপাস সাইক্লোন সেন্টারের উদ্বোধন এবং স্থানীয়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, স্বর্ণদ্বীপ, নোয়াখালী। পদ্মা সেতুর মাদারীপুর শরীয়তপুর অংশে সংযোগ সড়কটি আজ উদ্বোধনের কথা রয়েছে। এই মুহূর্তে সেখানে রয়েছে রিপোর্টার এহসান জুয়েল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল। ইমতিয়াজ, আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন বেশ সাজ একটা রব, আনুষ্ঠানিকতাটুকু বাকি, আর কিছুক্ষণের মধ্যেই এই পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড 1 এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে যাবে। আপনি জানেন, যারা পদ্মা সেতু নিয়ে নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট, যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের অনেকের জন্যই আজ একটি আনন্দের দিন। কারণ আজ থেকে 3 বছর আগে এই পদ্মা সেতুর অ্যাপ্রোচ 1 এর যে কাজটি শুরু হয়েছিল, সেই কাজটি আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে এই সড়কটি খুলে দেওয়া হবে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসী, যারা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রয়েছেন, তাদের জন্য। আপনাকে একটু জানিয়ে রাখি যে পদ্মা সেতুর মূল প্রকল্পে কিন্তু 5টি প্রকল্প রয়েছে। তার মধ্যে নদী শাসন এবং মূল পদ্মা সেতু ছাড়াও অ্যাপ্রোচ রোড 1, অ্যাপ্রোচ রোড 2 এবং সার্ভিস এরিয়ার কাজ রয়েছে। আর এর মধ্যে অ্যাপ্রোচ রোড 1 এর কাজটি হচ্ছে নদীর অন্য প্রান্তে, অর্থাৎ জাজিরা প্রান্তে, আর অ্যাপ্রোচ রোড 2 এর কাজটি হচ্ছিল মাওয়া প্রান্তে। আজ থেকে 3 বছর আগে এই অ্যাপ্রোচ রোড 1 এবং 2 এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। সেই কাজটি একেবারেই শতভাগ শেষ করা শেষে বাংলাদেশ সেনাবাহিনী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের হাতে তুলে দিয়েছেন এবং আজ সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী বেলা 11:30টায় এখানে এসে এই কাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই কাজটি উদ্বোধনের ফলে আসলে কি হতে যাচ্ছে। সেটি হলো যে পদ্মা সেতুর মূল কাজটি শেষ হতে এখনো 2 বছর বাকি থাকলেও পদ্মা সেতুর যে 2 প্রান্তে 2টি অ্যাপ্রোচ রোড রয়েছে, সেই কাজটি পুরোপুরি শেষ হয়ে গেছে এবং এখন শিমুলিয়া থেকে কাওড়াকান্দি পর্যন্ত যে ফেরিগুলো চলাচল করে, এই প্রকল্পে নতুন করে কাঁঠালবাড়ি ঘাটটি তৈরি করা হয়েছে এবং এই কাঁঠালবাড়ি ঘাটটির ফলে শিমুলিয়া থেকে যেসব পরিবহনগুলো ফেরিতে করে আসবে, তারা এখন আর কাওড়াকান্দি ঘাটে যাবে না, তারা কাঁঠালবাড়ি ঘাটে এসে থামবেন এবং কাঁঠালবাড়ি ঘাটটি আসলে কাওড়াকান্দি ঘাট থেকে 5 কিলোমিটার এগিয়ে আনা হয়েছে। এর ফলে খুব সহজেই 1 ঘন্টা সময় বাঁচিয়ে যারা যোগাযোগ করবেন, যেসব যানবাহনগুলো মুন্সিগঞ্জ থেকে এই শরীয়তপুর মাদারীপুরে আসবে, সেই যানবাহনগুলো 1 ঘন্টা সময় বাঁচবে, একই সঙ্গে জ্বালানি খরচ বাঁচবে, একই সঙ্গে মানুষের যে সময়ের সাশ্রয় হবে। সবকিছু মিলে কিন্তু এখানে কাঁঠালবাড়ি ঘাটটি এই মাসের মধ্যে উদ্বোধন করা হবে। তার আগেই এই অ্যাপ্রোচ রোড 1টি উদ্বোধন করা হচ্ছে। আজ বেলা 11:30টায় সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী স্থানীয় 2 সংসদ সদস্য সহ এখানে এসে এই অ্যাপ্রোচ রোড 1 এর কাজটি উদ্বোধন করবেন। এর পরপরই কিন্তু যানবাহনগুলো খুলে দেওয়া হবে। যে যানবাহনগুলো এই 4 লেন, আপনি হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নতুন করে 4 লেন তৈরি করা হয়েছে অ্যাপ্রোচ রোড 1 এ, সেই 4 লেন ব্যবহার করে তারা মূলত ঢাকা থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আসা যাওয়া করতে পারবে। কিছুক্ষণের মধ্যেই 11:30 অর্থাৎ 11:30টায় উদ্বোধনের অনুষ্ঠানটি শুরু হবে এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় কোটি মানুষ পদ্মা সেতুর সুফল, পদ্মা সেতুর কাজ শেষ হওয়ার 2 বছর আগে থেকেই তারা সুফল পেতে শুরু করবেন। আর উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেলে আমরা হয়তো সেটি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব। এখন পর্যন্ত এই ছিল এই মাদারীপুর থেকে পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড 1 এর উদ্বোধনী অনুষ্ঠানের শেষ খবর। ইমতিয়াজ। দর্শক, আর কিছুক্ষণ পরে পদ্মা সেতুর মাদারীপুর শরীয়তপুর অংশের সংযোগ সড়কটি উদ্বোধনের কথা রয়েছে। আর সেই খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল। সময় সংবাদে আরো থাকছে, নতুন আরো 11টি পণ্যের পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত। চলতি বছরই কার্যকর, পাট শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করবে মত বাজার বিশ্লেষকদের। প্রভাবশালী ও ভূমিদস্যুদের অবৈধ দখল আর ভরাট অস্তিত্ব হারাতে যাচ্ছে খুলনার 12টি নদী। এতে ব্যাপক জলাবদ্ধতার আশঙ্কায় রয়েছে জেলার কয়েক লাখ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, নদীর দখলদারিত্বের কারণে ওইসব অঞ্চলের প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনার রূপসা উপজেলার 18 বেকি ও ভৈরব নদীর কূলে জন্ম মুজিবুর রহমানের শৈশব কৈশোরের স্মৃতি মাড়িয়ে এখন তিনি বয়োবৃদ্ধে দাঁড়িয়ে কালের সাক্ষী হয়ে করলেন নদীর স্মৃতিচারণ। নদীপথে সব মালদান চলে যেত, এই অবস্থা। এবং যোগাযোগের পথ ছিল এখান থেকে তখন খুলনা, তারপরে ওদিকে ফরিদপুর সব একই হতে। তার দেখা নদীর সাথে বর্তমান নদীর অবস্থার কোনো মিলই নেই। 18 বেকি ও ভৈরব নদী ছাড়াও কপোতাক্ষ, কাজীবাছা, হামকোড়া, শালতা, ভদ্রা সহ
খুলনা অঞ্চলের এরকম 12টি নদী এখন ভুগছে অস্তিত্ব সংকটে, যে কারণে বর্ষা মৌসুমে জলবদ্ধতার আশঙ্কায় রয়েছেন 9 উপজেলার 15 লাখ মানুষ। বর্ষালে পানি গ্রামের ভিতর ভর্তি হয়ে যাচ্ছে, পানি লোকজন চলাফেরা করতে পারতেছে না। ঘের বেড়ি করছি, কি ধান ক্ষেত করতেছি, তো পানির জন্য আমাদের খুবই অসুবিধা। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা বলছেন, নদী খননের কাজ শুরু হয়েছে, পর্যায়ক্রমে এই কার্যক্রম চলতে থাকবে। 18 নদীর 49.250 কিলোমিটার কাজ চলমান, আশা করা যায় এই অর্থ বছরে সমাপ্ত হবে। ভদ্রা নদী এবং সালতা নদী, দুইটা নদী পুনঃখনন করার জন্য ইতিমধ্যে ডিপিপি অনুমোদিত হয়েছে, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। অন্যদিকে নদী খননের সাথে দখলদারদের উচ্ছেদের কার্যক্রম দ্রুত করার কথা জানালেন খুলনা জেলা প্রশাসক। 22টি খাল সহ ময়ূর নদী এবং আরও যে সকল নদী ইতিমধ্যে বিভিন্ন মানুষের দখলে বা ব্যক্তি দখলে চলে গেছে, সেগুলোকে দখলমুক্ত করে সেগুলোকে পুনঃখননের মাধ্যমে শহর জলাবদ্ধতা সহ এই খুলনা জেলা বা দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে জলাবদ্ধতা সেটি দূরীকরণের ক্ষেত্রে আমরা পদক্ষেপ গ্রহণ করব। খুলনা অঞ্চলে বর্তমানে ছোট বড় মিলিয়ে 41টি নদী রয়েছে। মাত্র এক যুগ আগেও খুলনার 18 বেকি নদী দিয়ে ঢাকা এবং বরিশাল নৌরুটে চলাচল করত বেশ কিছু নৌযান। নজরদারির অভাবে এ নদী দখল এবং ভরাটে কালের গর্ভে হারিয়ে গেছে। শুধু 18 বেকি নদী নয়, খুলনা অঞ্চলে অস্তিত্ব সংকটে ভুগতে থাকা সকল নদী দ্রুত খনন করা হোক, এ দাবি এই অঞ্চলের মানুষের। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া এবং 4 ঘন্টা বন্ধ থাকার পর মাদারীপুরের কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশার মাত্রা কমে যাওয়ায় সকাল 8টার দিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় এখনও উভয় ঘাটে অপেক্ষা করছে কয়েকশো যানবাহন। এর আগে ঘন কুয়াশার কারণে ভোর 6টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এদিকে কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় ভোর 5টা থেকে বন্ধ ছিল কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটের ফেরি চলাচল। শতাধিক যানবাহন নিয়ে দুটি ঘাটেই থেকে ছেড়ে আসা 8টি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। পরে সকাল 9টার দিকে ফেরি চলাচল শুরু হলে আটকা পড়া যানবাহনগুলো পার হতে শুরু করে। ঘন কুয়াশার কারণে ভোর থেকে বঙ্গবন্ধু সেতুতে বন্ধ রয়েছে যান চলাচল। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘন কুয়াশার কারণে গত মধ্যরাত থেকে যান চলাচলে সমস্যা হচ্ছিল। কুয়াশার তীব্রতা বেড়ে দৃষ্টিসীমা কমে এলে দুর্ঘটনা এড়াতে ভোর 4টা থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। এতে সেতুর উভয় পাশে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে কুয়াশার কারণে রাতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় এ রুটের যানবাহন বঙ্গবন্ধু সেতু হয়ে রওনা হচ্ছিল। এতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে যানজট আরও বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ব্রিজের টুল বন্ধ রাখার কারণে আমরা এই বক্তব্য হইতেছি। খাওয়া দাওয়া তো কষ্ট তো আছেই, গাড়িতে মহিলা মুরব্বী অসুস্থ রোগী রয়েছে, খুব কষ্ট। না খাওয়া দাওয়া নাই, ঘুমো নাই, গোটা রাস্তায় জামের জন্য আমাদের খুবই কষ্ট হচ্ছে। সকাল 8টা পর্যন্ত ফেরিঘাট যমুনা সেতু টুল বক্স বন্ধ থাকার কারণে গাড়ি যানজটটা বেড়ে যায় এবং পাটোয়ারি ফেরি বন্ধ থাকার কারণে এদিকে গাড়ির চাপটা বেশি হয়েছে। এখন মোটামুটি অনেকটা স্বাভাবিক। সেপটিক ট্যাঙ্ক বাড়ি বা ভবনের গুরুত্বপূর্ণ একটি অংশ, অথচ এটি দিন দিন হয়ে উঠছে মৃত্যু ফাঁদ। বেসরকারি হিসেবে দেশে গত 10 মাসে সেপটিক ট্যাঙ্ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত 23 জন। বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের উপস্থিতির বিষয়ে সচেতন না থাকার কারণেই ঘটছে এমন দুর্ঘটনা। এ থেকে উত্তরণে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত থাকছে তোহা খান তামিমের রিপোর্টে। আমার মাসুম বাবা মায়ের এই বিলাপ আর বিষণ্ণ মুখ সন্তান হারানোর কষ্টে। গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা মাসুম তার চাচাতো ভাই জুয়েলকে নিয়ে বাসার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন। ট্যাঙ্কে নেমে জুয়েল অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধারে নামে মাসুম। জুয়েলকে উদ্ধার করলেও উঠতে পারেননি তিনি নিজে। পরে তাকে বাঁচাতে গিয়ে একইভাবে অচেতন হয়ে মারা পড়েন বড় ভাই মহসিনও। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের তথ্য অনুযায়ী 2013 থেকে 2015 পর্যন্ত সেপটিক ট্যাঙ্ক দুর্ঘটনায় মারা গেছেন 28 জন, আর গেল 10 মাসেই প্রাণ হারিয়েছেন 23 জন।
বুয়েটের বিশেষজ্ঞদের মতে সেপটিক ট্যাঙ্কের ভেতরে জৈব পদার্থ পচনের কারণে তৈরি হয় মিথেন ও হাইড্রোজেন সালফাইডের মতো গ্যাস। এ অবস্থায় ট্যাঙ্কের ভেতরে ঢুকলে অক্সিজেনের প্রবল ঘাটতি দেখা দিতে পারে। এছাড়া দাহ্য যে কোনো পদার্থ এর সংস্পর্শে নিলে বিস্ফোরণ ঘটতে পারে। পাশাপাশি ট্যাঙ্কে তৈরি হতে পারে সালফিউরিক অ্যাসিড, যা ওয়াল বা স্ল্যাবে ধসের কারণ হতে পারে। এখানে তো অক্সিজেনের স্বল্পতা এবং যে গ্যাসটা আছে সেটার বিষক্রিয়া খুব তীব্র। অনেকদিন থেকে যদি পরিষ্কার করা না হয় তাহলে একটি বড় গ্যাসের চেম্বারে পরিণত হবে এটি। বিশেষজ্ঞরা বলছেন ট্যাঙ্কের মুখ খোলার পরপরই ট্যাঙ্কে প্রবেশ করা বিপজ্জনক। প্রথমে পানি দিয়ে পুরো ট্যাঙ্ক ভরে ফেলতে হবে। দীর্ঘদিন অব্যবহারে পড়ে থাকা পানির ট্যাঙ্ক পরিষ্কারের সময়ও সাবধানতা অবলম্বনের পরামর্শ ফায়ার সার্ভিসের। গাছের লতা পাতা বড় ডাল কেটে লড়াচড়া করলেন, পানি দিয়ে পুরাটা ফ্লাডেড করে ফেললেন, তাহলে কিন্তু গ্যাস বের হয়ে গেছিল। দেয়াশলাই, তারপরে আপনার ইলেকট্রিক্যাল লাইন টার্ন অফ টার্ন অন করা যাবে না, তারপরে হলো আপনার মোবাইল ব্যবহার করা যাবে না। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা দেশে প্রায়ই ঘটছে। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন ট্যাঙ্কির ভিতরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আছে কিনা তা নিশ্চিত হয়ে ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে। পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সচেতনতায় দিতে পারে এ অবস্থা থেকে মুক্তি। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় আজাদ শহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা, নিহত অন্তত 48, আহত অর্ধশতাধিক। মাদারীপুর শহরের গাছে গাছে ঝুলছে ব্যানার, ফেস্টুন, পোস্টার সহ বিভিন্ন ধরনের শুভেচ্ছা বিজ্ঞাপন। গাছ পরিবেশের সবচেয়ে বড় বন্ধু হলেও মানুষের নির্মম অত্যাচারের শিকার হচ্ছে গাছ। যত্রতত্র পেরেক বা কাঁটাতারের মাধ্যমে গাছকে বিজ্ঞাপনের জন্য ব্যবহার করায় ক্ষুব্ধ নাগরিক সমাজ। অবশ্য শিগগিরই এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পৌর মেয়র। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য, সাদা দাকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনের চিত্র। এই গাছটিতে পেরেক বা তার কাটা ঠুকে সেটে দেওয়া হয়েছে নামে বেনামের একাধিক বিজ্ঞাপন। প্রতিদিন জেলা প্রশাসক এ রাস্তা দিয়ে যাতায়াত করলেও গাছে বিজ্ঞাপনের বিষয়টি চোখে পড়েনি তার। একই অবস্থা পুলিশ সুপারের কার্যালয় সদর থানার সামনেও। এখানে টানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা বিজ্ঞাপন। এছাড়া শহরের শকুনি লেকের পাশ ঘেঁষে গড়ে ওঠা গাছগুলো রক্ষা পায়নি নির্মম অত্যাচার থেকে। এতে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি জেলা শহরের সৌন্দর্যও নষ্ট হচ্ছে। এগুলো আমাদের প্রকৃতিক যে সৌন্দর্যগুলো আছে এই গাছপালা আমাদের দিতেছে, সেগুলো সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলাইতেছে, দেখতে খারাপ দেখা যাইতেছে। বেশ কিছু এলাকায় দেখলাম আমরা সাইনবোর্ড এবং বিলবোর্ড, এটা কিভাবে কারা লাগায়, কেন লাগায় আমরা জানি না। পরিবেশবিদরা বলছেন কর্তৃপক্ষ পদক্ষেপ না নেয় গাছের উপর মানুষের অত্যাচার থামছে না। এই সাইনবোর্ড বিলবোর্ডগুলো একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যটা নষ্ট করছে, অন্যদিকে গাছগুলোর সূর্য কিরণ পাচ্ছে না, যার কারণে গাছগুলো আর ঠিক মতন বেড়ে উঠতে পারছে না। জন্য প্রাকৃতিক পরিবেশের প্রচুর ক্ষতি হচ্ছে। এদিকে অনুমতি ছাড়া গাছে গাছে টানানো এসব সাইনবোর্ড সহ বিভিন্ন বিজ্ঞাপনের কথা স্বীকার করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পৌর মেয়র। মাদারীপুরে যততত্র আনাচে কানাচে যেটা দৃষ্টি গোচর হয় আমাদের, আমরা তাৎক্ষণিকভাবে সেটা প্রত্যাহার করার ব্যবস্থা করি এবং আমরা অচিরেই আরো একটি অভিযানের মাধ্যমে এগুলো প্রত্যাহার করে নিয়ে আসবো। অন্যদিকে অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড উচ্ছেদে সব সহযোগিতার আশ্বাস দিলেন সদর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। পৌরসভার ভিতরে কোনো গাছ, কোনো স্থাপনায়, কোনো ব্যানার, বিলবোর্ড এগুলো লাগানো আইনত নিষিদ্ধ। মূলত পৌরসভারই এখতিয়ার এই বিষয়গুলো দেখভাল করার, এবং আমাদের প্রশাসনিক সহযোগিতা চাইলে আমরা অবশ্যই সহযোগিতা করব। মাদারীপুর পৌরসভার তত্ত্বাবধানে 60টি সাইনবোর্ড থেকে বছরে 80,000 টাকা আয় হয়। আর মাদারীপুর শহরে অনুমতি ছাড়া 1000-এরও বেশি ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড ও বিলবোর্ড রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। নতুনভাবে 11টি পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। চলতি বছর থেকে সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও জানানো হয়। এতে অভ্যন্তরীণভাবে পাটের ব্যবহারই শুধু বাড়বে না, উৎপাদনও বেড়ে যাবে বলে জানান পাট প্রতিমন্ত্রী। পরিবেশ বান্ধব দেশ গড়তে ও কৃষককে পাট উৎপাদনে উৎসাহিত করতে সরকারের এই উদ্যোগ পাট শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। ধান, চাল, গম, ভুট্টা সহ 6টি পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক আইন 2010 বাস্তবায়নে 2015 সালের শেষ সময় থেকে বিভিন্ন পদক্ষেপ নেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মাঠ পর্যায়ে আইনটি যথাযথভাবে কার্যকর করার ফলে অভ্যন্তরীণভাবেই প্রায় 15% পাটের ব্যবহার বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় নতুন করে আরো 11টি পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়। 10%-এর বেশি কিন্তু আমরা লোকালি কিন্তু কনজিউম করতে পারতাম না,
কিন্তু এই ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট বাস্তবায়নের পরে কিন্তু 25% কিন্তু লোকালি কনজিউম করতেছি। আমরা নতুন কিন্তু আরো পণ্য কিন্তু ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্টের সাথে ইনক্লুড করতেছি। সেটা হয়ে যাওয়ার পরে আমাদের মিনিমাম 35% কিন্তু লোকালি আমরা কনজিউম করতে পারতেছি। এই আইন বাস্তবায়ন করা গেলে পাটের উৎপাদনও বাড়বে বলে জানান পাট প্রতিমন্ত্রী। আমার যেহেতু অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি পাইছে, তাহলে আন্তর্জাতিকভাবে যেটা আমি রপ্তানি করতাম সেই রপ্তানির বাজার যদি আমার ঠিক রাখতে হয়, তাহলে প্রোডাকশন বাড়ানো ছাড়া আমার কোনো উপায় নেই। নতুন 11টি পণ্যের মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, আলু, আটা, ময়দা, ডাল, হলুদ, মরিচ, ধনিয়া, তুষ, কুড়া। এসব পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করার ফলে ভোক্তা পর্যায়ে ব্যয় কিছুটা বৃদ্ধি পেলেও সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। পাটের এই ব্যবহারটা আপনি ম্যান্ডেটরি করছেন, সেটা কিন্তু একটা প্রভাব আপনার 11টা পণ্যের যে আপনার খরচ তার উপর পড়বে। তারপর আমি মনে করি যে ওভারঅল আপনার যদি আমরা পরিবেশ নিয়ে চিন্তা করি, মানে পরিবেশের বিষয়টা খেয়াল করলে কিন্তু আপনার এই ধরনের মানে ম্যান্ডেটরি ব্যবহার দরকার। অভ্যন্তরীণভাবে ও আন্তর্জাতিক বাজারে চাহিদা বেড়ে গেলে দামও বৃদ্ধি পায় পাটের, তাই স্থানীয় পর্যায়েও ন্যায্য মূল্য নিশ্চিতের পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। গুলশানের ডিএনসিসি মার্কেটে গত সোমবার রাতে আগুনের ঘটনা ঘটে। মার্কেটের ভেতরে কিছু কিছু জায়গা থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। সেখানকার খবর জানাতে আমরা এখন সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে শাহরিয়ার জামান দীপ। দীপ, কি অবস্থা সেখানকার? দর্শক, আপনারা ঠিক জানেন যে গত মঙ্গলবার রাতে গুলশান ডিএনসিসি মার্কেটে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই অগ্নিকাণ্ডের ঘটনা এখন এই মুহূর্তে কিছুক্ষণ আগে বুয়েটে একটি প্রতিনিধি দল এসেছে। তারা হচ্ছে এখানকার যে ভবনগুলি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভবনগুলো অবস্থা ঠিক আসলে দেখবেন। আমরা যতদূর দেখতে পেয়েছি প্রায় 4 সদস্য একটি প্রতিনিধি দল এখানে প্রবেশ করেছে। তাদের সাথে আসলে বিভিন্ন এক্সপার্টরা রয়েছে। তো আপনারা যদি আমি একটু দেখাতে চাই, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখানকার যে বিভিন্ন স্থান সেগুলো ঘুরে দেখছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা পুরো স্থানটি পরিদর্শন করার পর হয়তো বা সাংবাদিকদের সাথে কথা বলবেন। সেই সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবে। এছাড়াও আরেকটু জানাতে পারি আপনাদেরকে যে সেটি হচ্ছে যে এখান থেকে বলা হয়েছে যে কাঁচা মার্কেট যে ব্যবসায়ী সমিতি আছে তারা 3টার সময় একটি সাংবাদিক সম্মেলন করবে। সাংবাদিক সম্মেলন করে তারা যে বর্তমান অবস্থা রয়েছে সেই অবস্থা সম্পর্কে আসলে সবাইকে জানাবেন। এছাড়া আপনারা জানেন যে শুক্রবার থেকে কিন্তু এখানে যে পাকা মার্কেট রয়েছে সেই পাকা মার্কেটে কিন্তু ব্যবসায়ীরা আস্তে আস্তে দোকান খুলতে শুরু করেছে। আজকে আমরা এসে যেটি দেখেছি যে তারা কয়েকটি দোকান খোলা আছে, আর যেগুলো খোলা যাচ্ছে না সেগুলো কিন্তু তারা ভিতরে পরিষ্কার করছে, বিভিন্ন আসবাবপত্র তাদের যেগুলো আছে সেগুলো ধুয়ে মুছে ঠিকঠাক করছে। এছাড়া কাঁচা মার্কেট, এখানে জানেন যে আপনার 2টি মার্কেট রয়েছে, একটি পাকা এবং কাঁচা। কাঁচা মার্কেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে তারাও আসলে চাচ্ছেন যে খুব তাড়াতাড়ি আসলে তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো শুরু করার জন্য, কারণ তারা যতই দিন যাচ্ছে ততই কিন্তু আসলে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এছাড়া আপনাদেরকে আরেকটু জানাতে পারি যে এখানকার আশেপাশে যে মার্কেটগুলি ছিল সেগুলি কিন্তু চালু করে দেওয়া হয়েছে, যদিও কিন্তু এখানকার যে ইলেকট্রনিক লাইন ছিল সেই লাইনটি এখন বন্ধ। আশেপাশের মার্কেটগুলো কিন্তু জেনারেটরের সাহায্যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে। এর ফলে কিন্তু তারা কিছুটা ব্যবসায়িক ঝুঁকির মধ্যেও পড়ছে। এছাড়া কিন্তু আসলে প্রত্যেক দিনই কিন্তু ডিএনসিসির উত্তরের মেয়র আনিসুল হক কিন্তু এখানকার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছে এবং এখানকার আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে, যাতে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাকে উদ্দেশ্য করে কেউ যাতে কোনো ধরনের আসলে নাশকতা না করতে পারে, বা যে দোকানগুলো আসলে অরক্ষিত অবস্থায় পড়ে আছে এখান থেকে যাতে কোনো ধরনের মালামাল চুরি করে না যেতে পারে, এই জন্য কিন্তু প্রত্যেকটি প্রবেশ মুখে আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং যারাই ভিতরে ঢুকতে যাচ্ছেন তাদেরকে চেক করে এবং পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। তো আসলে এই মুহূর্তে আসলে এখানকার যে বুয়েটে বিশেষজ্ঞ দল আছে তারা পুরো স্থানটি ঘুরে দেখছে। আর আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে পারি যে এখানে কিন্তু এখনো বিভিন্ন স্থান থেকে ছোট ছোট আগুন আমরা দেখতে পাচ্ছি এবং ধোঁয়া কিন্তু এখনো বেরোচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তো ফায়ার সার্ভিস কিন্তু অনবরত প্রথম দিন থেকে যেভাবে কাজ শুরু করেছিল আজ পর্যন্ত কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং যেখানেই তারা আগুন দেখতে পাচ্ছে সেখানেই কিন্তু তারা পানি দেওয়ার চেষ্টা করছে এবং নিবানোর চেষ্টা করছে। তাই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে আসলে যতদিন পর্যন্ত আসলে যে ছোট ছোট স্থানে যতটুকু আগুন দেখানো যাবে তারা কিন্তু কাজ চালিয়ে যাবে। তাদের পক্ষ থেকে এখানে সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে, সব রকমের ব্যবস্থা তার এখানে রয়েছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন যে আগুনগুলি জ্বলছে এটা আসলে বিভিন্ন জায়গা থেকে জ্বলছে, কারণ তারা হচ্ছে যে ভবনটি ধসে পড়েছে সেই ভবনের ভিতরে প্রবেশ করতে পারছে না, এই কারণেই আসলে কিন্তু আগুনগুলি জ্বলছে। তো তারা আসলে এখান থেকে প্রবেশ করার জন্য বেশ কিছু রাস্তা বের করেছেন, তো হয়তো বা তারা আজকে এটা ভিতরে প্রবেশ করবেন। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে আগুনগুলি জ্বলছে আগুনগুলি আসলে ছড়িয়ে যাওয়ার বা স্প্রেড হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তবে যে ছোটখাটোগুলি রয়েছে এগুলো হয়তো বা তারা খুব শীঘ্রই বন্ধ করে ফেলবে। তো দর্শক, আমি বলতে পারি যে এখন পর্যন্ত এখানকার সর্বশেষ তথ্য হচ্ছে যে বুয়েটে প্রতিনিধি দল এখানে রয়েছে, তারা এখন পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষণ শেষে তারা সাংবাদিকদের সাথে কথা বলবে, এরপরের সংবাদে হয়তো আমি এই সম্পর্কে আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, গুলশানের ডিএনসিসি মার্কেটে গত সোমবার আগুন লাগার ঘটনা ঘটলেও এখনো বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর সে খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ।
বিনামূল্যে প্রি কিন্ডারগার্টেন স্কুল কর্মসূচির পর এবার নিউ ইয়র্কের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সঞ্চয় হিসাব ভিত্তিক বৃত্তি কর্মসূচি চালু করার উদ্যোগ নিয়েছে নিউ ইয়র্কের প্রগতিশীল মেয়র হিসেবে পরিচিত পাওয়া বিল ডি ব্লাজিও। কর্মসূচির প্রথম পর্যায়ে প্রায় 10,000 বাঙালি পরিবারের শিশুরা উপকৃত হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। কুইন্সের বাঙালি প্রধান স্কুল ডিস্ট্রিক্ট 30-তে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ক্ষুদে শিক্ষার্থীদের $100 সঞ্চয় হিসাব খুলে দেওয়া হবে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো রিপোর্ট। অভিবাসীদের শহর নিউ ইয়র্কে মোট 32টি স্কুল অঞ্চল রয়েছে। এই শহরের নাগরিক জীবনমানের উন্নয়ন, শিশুদের শিক্ষার অধিকার ও সুযোগ নিশ্চিত করতে মেয়র বিল ডি ব্লাজিও গত বছরের মাঝামাঝি প্রথমবারের মতো এসব স্কুলে চালু করেন প্রি-কে স্কুল কর্মসূচি। এরই ধারাবাহিকতায় অভিবাসী সমাজের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এবার কিন্ডারগার্টেন ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সঞ্চয় বৃত্তির কর্মসূচি চালু করলেন তিনি। সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে নিউ ইয়র্কের প্রতিটি শিশুরই স্বপ্ন পূরণের সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। এই কর্মসূচি দেখে প্রতিটি পরিবারই তাদের শিশুদের লেখাপড়া নিশ্চিত করতে শুরু থেকেই সঞ্চয় করবে। এই কর্মসূচির আওতায় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের $100 একটি হিসাব খুলে দেবে নগর কর্তৃপক্ষ। পরবর্তী 3 বছরে এই সঞ্চয়ের পরিমাণ দ্বিগুণ হলে তাতে আরো $200 ম্যাচিং ফান্ড দেওয়া হবে। চলতি বছরের বর্ষা মৌসুম থেকে এই পাইলট প্রকল্পে প্রাথমিকভাবে প্রায় 3,500 কিন্ডারগার্টেনের 10,000 শিশু $100 করে সঞ্চয় হিসাব বৃত্তি পাবে। এই প্রকল্পের আওতায় শিশু শিক্ষার্থীরা উপকৃত হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। কিন্ডারগার্টেনে যে ভর্তি হবে, সে যদি এই ধরনের একটা অপরচুনিটি পায় তার গার্জিয়ানের পক্ষ থেকে, ফর এক্সাম্পল আমার বাচ্চার জন্য আমি যদি এরকম একটা অপরচুনিটি পাই, তাহলে দেখা যাবে যে ইন ফিউচারে আমার বাচ্চার জন্য যে স্টুডেন্ট লোন নিতে হতো তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য, ওইটা হয়তো বা নিতে হবে না। ছোটবেলা থেকে যদি ওরা এখন থেকেই সঞ্চয় করা শিখে, একটা প্র্যাকটিস এক্সারসাইজটা করলে ওদের নিজেরও একটা উৎসাহ উদ্দীপনা বাড়বে, আগ্রহ বাড়বে এবং প্যারেন্টসরা তাদের সাথে করলে, যোগ করলে আমার ভবিষ্যতের জন্য ভালো হবে। বাংলা কমিউনিটি যে যে এলাকায় আছে সবাই এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত, সবাই এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া উচিত এবং সেই সাথে সাথে আপনার সিটি মেয়রকে ধন্যবাদ জানানো উচিত সবার পক্ষ থেকে। নিউ ইয়র্ক সিটি কিডস রাইজ নামের একটি অলাভজনক সেবামূলক বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গ্যারি ফাউন্ডেশন এ কর্মসূচিতে প্রাথমিক তহবিল হিসেবে $1 কোটি সহায়তা দিয়েছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দেশে বাইরের খবর। তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় আজাদ শহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 48 জন। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। পর্যবেক্ষণ সংস্থা জানায়, শনিবার বিদ্রোহী অধ্যুষিত শহরটির একটি ব্যস্ত বাজারের সামনে জ্বালানি তেলবাহী একটি ট্যাঙ্কারে এই বোমার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে বহু হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে নিহতদের ছিন্ন ভিন্ন লাশ পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হামলার ঘটনায় এখনও কেউ দায় স্বীকার না করলেও জঙ্গি গোষ্ঠী IS এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরাকের উত্তরাঞ্চল থেকে তুর্কি সেনা প্রত্যাহারের বিষয়ে আঙ্কারা সম্মত হয়েছে বলে জানিয়েছে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। এরপরও ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে তুরস্ক। এদিকে IS এর কাছ থেকে মসুল পুনর্দখলে দেশটির যৌথ বাহিনীর অগ্রাভিযানের মধ্যেই শহরটিতে দিনের পাশাপাশি রাতে অভিযান শুরু করেছে ইরাকি সেনাবাহিনী। মসুল পুনর্দখলে দিনব্যাপী IS বিরোধী সামরিক অভিযানের পাশাপাশি শনিবার রাতে শহরটির মুথান্না এলাকা পুনর্দখলে সেখানে অভিযান চালায় ইরাকি বাহিনী। এ সময় নিকটবর্তী খৌসার নদী অতিক্রম করে যৌথ বাহিনীর সদস্যরা পূর্বাঞ্চলীয় ফারকান এলাকার দিকে অগ্রসর হয় বলে ইরাকি যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। IS জঙ্গিদের লক্ষ্য করে ইরাকি সেনারা আর্টিলারি হামলা চালায় বলেও জানায় তারা। প্রায় সপ্তাহব্যাপী পরিকল্পনা শেষে এদিন প্রথমবারের মতো রাতের আধারে জঙ্গিদের বিরুদ্ধে এ অভিযান চালায় ইরাকি বাহিনী। من سيء إلى أسوأ إن شاء الله لن يبقى إلا الأيام القليلة التي تحكم فيها السيطرة
على الأهداف المخصصة لقطاعات المحور الشرقي قطاعات قوى মসুলের পূর্বাঞ্চলে ইরাকি বাহিনীর এই অগ্রাভিযানের ভূয়সী প্রশংসা করেছেন যৌথ বাহিনীর প্রধান কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল তালিব শাগহাতি। সেই সঙ্গে খুব শিগগিরই মসুল থেকে আইএস জঙ্গিদের পুরোপুরি নির্মূল করে শহরটি পুনরুদ্ধার করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দুদিন আগেই আমরা বলেছিলাম অভিযান আমাদের পরিকল্পনা মতোই এগোচ্ছে। আজ আমাদের বীর যোদ্ধারা খোসারা নদী অতিক্রম করে মুথান্না ও এর আশপাশের এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে তা আবারও প্রমাণ করেছে। ইরাকি বাহিনীর আকস্মিক এ হামলায় আইএস জঙ্গিরা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। মসুলে ইরাকি বাহিনীর এই অগ্রাভিযানের মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি জানিয়েছেন, বাগদাদের দাবি অনুযায়ী দেশটির উত্তরাঞ্চলীয় বাসিকা শহর থেকে সব তুর্কি সেনা প্রত্যাহার করে নেয়ার বিষয়ে সম্মত হয়েছে আঙ্কারা। শনিবার বাগদাদে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আবাদি। যে কোনো মূল্যে ইরাকের সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তা প্রতিষ্ঠা আমাদের প্রধান লক্ষ্য। আমি মনে করি বাসিকা থেকে তুর্কি সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে সেটি সম্ভব হবে। তুরস্ক সরকারও এ বিষয়ে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এদিকে বাসিকা থেকে তুর্কি সেনা প্রত্যাহারের বিষয়ে আঙ্কারা সম্মত হলেও দেশটির উত্তরাঞ্চলে কুর্দি পিকেকে যোদ্ধাদের অবস্থানে বিমান হামলা অব্যাহত রেখেছে তুরস্ক। শনিবার উত্তরাঞ্চলীয় কান্দিল পর্বত এলাকায় পিকেকের অন্তত 11টি অবস্থানে এসব হামলা চালানো হয় বলে তুর্কি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 প্রসঙ্গ। সিরিজের শেষ টি-20তে নিউজিল্যান্ডের 195 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গনুইয়ের বে ওভালে টস হেরে ব্যাট করতে নেমে 4 উইকেটে 194 রান করে নিউজিল্যান্ড। জবাবে এখন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 102 রান। বে ওভালে ব্যাট করতে নেমে শুরুতেই 15 রান করা নিশামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রুবেল হোসেন। টাইগার পেসারের ঝোড়ো আঘাতে 0 রানে ফেরেন মুন্ডো। শুরুতে 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। এরপর মোসাদ্দেকের বলে ইমরুলের হাতে ক্যাচ দিয়ে 5 রান করে ফেরেন ব্রুস। 3 উইকেট হারানো কিউইদের হয়ে বিপর্যয় সামলে রানের চাকা সচল রাখেন উইলিয়ামসন ও অ্যান্ডারসন জুটি। দুজন মিলে 124 রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন স্বাগতিকদের। দলীয় 165 রানে 60 রান করা উইলিয়ামসনকে ফিরিয়ে দুজনের জুটি ভাঙেন রুবেল। এরপর গ্রাম হোমকে নিয়ে বাকি পথটা একাই পাড়ি দেন অ্যান্ডারসন। মাত্র 4 উইকেট হারিয়ে 194 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় নিউজিল্যান্ড। অ্যান্ডারসন অপরাজিত থাকেন 94 রানে। জবাবে ব্যাট করতে নেমে বেশ দেখে শুনে খেলেন তামিম ও সৌম্য। তবে দলীয় 44 রানে 24 রান করা তামিমকে ফেরান বোল্ট। এরপর 42 রান করা সৌম্যের পর ফিরে যান সাব্বির। That's good timing, and that should be 4 and well. This time he gives it the charge, and boy does he charge it well. দেশে বয়সভিত্তিক ক্রিকেট প্রসঙ্গ। আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট থেকে সেরা দল বাছাই করে ভারত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, জানিয়েছে গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবিদিন ফাহিম। তিনি আরো জানান, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার আদলে শক্তিশালী বয়সভিত্তিক কাঠামো তৈরিতে এখন থেকেই মনোযোগী হতে চায় বিসিবি। প্রতি বছরের মতো এবারও প্রত্যেক জেলায় শুরু হয়েছে আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট। বিভিন্ন জেলায় চলছে অনূর্ধ্ব 16 পর্যায়ের ক্রিকেটও। বয়সভিত্তিক কাঠামো উন্নত হলে জাতীয় দলে ক্রিকেটার যোগানের প্রক্রিয়াটি নীতি নির্ধারকদের জন্য সহজ হয়ে যায়। মূলত শিক্ষার আতুর ঘরেই ক্রিকেট জ্ঞান ও দর্শন চর্চার একটি সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। সেটি যেন উপলব্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। স্কুলে যারা ভালো করবে তাদের থেকে একটা দল গঠন করবো এবং সেই দলটাকে ভারতে পাঠাবো। আগেও একবার এটা হয়েছে, বাট এটা রেগুলার ফিচার ছিল না আমাদের। বাট এই বছর থেকে বোধহয় আমরা এটা রেগুলার করার চেষ্টা করবো। ওরা যেখানে থাকে সেখানে এখন ওই ফ্যাসিলিটিগুলো তৈরি হয়ে ওঠেনি, যে ফ্যাসিলিটি ওদের দরকার, একটা কোয়ালিটি প্লেয়ারের যেটা দরকার। সো এটা আমাদের একটা ড্রব্যাক, এবং আমার মনে হয় আমাদের সামনে এদিকে মনোযোগ দিতে হবে। নেক্সট 5-7 বছরে এখানে একটা সমৃদ্ধ কিছু হয়ে উঠে আসা দরকার। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে সব পর্যায়ের ক্রিকেটাররা উন্নত সুযোগ সুবিধা লাভের মধ্য দিয়ে বেড়ে উঠতে পারেন। সেদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে অনেকটাই। ক্রিকেট বিশ্বে একটু একটু করে এগোতে থাকা বাংলাদেশের ক্রিকেট অভিভাবকরা তাই নজর দিতে চান গোড়াতেই। ডেভেলপ কান্ট্রির সাথে আমাদের মূল পার্থক্য যেটা, যে ওদের ছোট একটা শহরেও যারা ক্রিকেট খেলতে চায় তারা সবাই সেই ফ্যাসিলিটিগুলো পায়। ভালো মাঠ, ভালো উইকেট, একটা বোলিং মেশিন, এটা ওদের জন্য কোনো নতুন কিছু না। কিন্তু আমাদের একটা ডিস্ট্রিক্ট পর্যায়ে একটা ছেলে হয়তো কোনোদিন বোলিং মেশিনই দেখেনি। একটা ডিস্ট্রিক্ট পর্যায়ে যে ধরনের স্ট্যান্ডার্ড হওয়া উচিত সেই মানের প্লেয়ার কিন্তু ওই পর্যায়ে আমরা পাইনি।
বেশি দিন আগের কথা নয়, যখন আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ দল মাঠে নামলে দেশের সমর্থকদের প্রার্থনায় থাকতো লজ্জাজনক হার এড়ানো। মাশরাফি সাকিবদের কাঁধে চেপে এই দলটি এখন সত্যিকারের টাইগার হয়ে উঠেছে। তবে আশার ফানুস আকাশে ভাসিয়ে রাখতে যতটুকু আগুন দরকার তা সরবরাহ করতে বয়সভিত্তিক পর্যায়ে আরো মনোযোগী হবার কোনো বিকল্প নেই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার পাকিস্তান অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে পারল না সফরকারী পাকিস্তান। সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে 220 রানের বিশাল ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে অস্ট্রেলিয়া। শেষ দিনে পাকিস্তান অল আউট হয় 244 রানে। আগের দিনের এক উইকেটে 55 রান নিয়ে ব্যাট করতে নেমে দিনের শুরুতেই ইনফর্ম আজহার আলীর উইকেট হারায় সফরকারীরা। ব্যাট হাতে ব্যর্থ হয়ে দলীয় 100 রান পূর্ণ হওয়ার আগেই একে একে প্যাভিলিয়নের পথ ধরেন বাবর আজম, অভিজ্ঞ ইউনুস খান ও ইয়াসির শাহরা। আসাদ শফিক ও অধিনায়ক মিসবাহ উল হক কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও দলীয় 136 রানে আসাদ শফিক ও 188 রানে মিসবাহ ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকরা। সেদিকে উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ অপরাজিত 72 রানের একটি ঝোড়ো ইনিংস খেললেও দলের বড় পরাজয় ঠেকাতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার পেসার হ্যাজেলউড ও স্টিভ ওকে সমান 3টি করে উইকেট নেন। For a total of 6. And out and gone. That'll be it. Australia have done it. That's the 3-0. এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে 3-0-তে হোয়াইট ওয়াশ হওয়ায় আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে 3 নম্বর থেকে 2 ধাপ পিছিয়ে 5 নম্বরে নেমে এসেছে পাকিস্তান। গেল বছর টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে নিজেদের দখলে নিলেও টানা 6টি টেস্ট ম্যাচ হেরে 5 পয়েন্ট হারায় মিসবাহ ইউনুসরা। 2015-তে প্রথমে নিউজিল্যান্ডের বিপক্ষে 2-0-তে সিরিজ হারার পর ইংল্যান্ডের বিপক্ষে 2-2 সিরিজ ড্র করেছিল পাকিস্তান। এরপর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে 3-0 ব্যবধানে সিরিজ হারায় 102 পয়েন্ট থেকে 5 কমে 97-তে নেমে আসে দলটি। ফলে 102 পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা তৃতীয় ও ইংল্যান্ড 101 পয়েন্ট নিয়ে আছে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে। দর্শক, এই মুহূর্তে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশকে 195 রানের টার্গেট দিয়েছে। এর আগে যখন বাংলাদেশ আসলে বোলিং এ শুরু করেছিল, দারুণভাবে শুরু করেছিল। গত ম্যাচেও আমরা যেটা দেখেছি, তাদের 3টি উইকেট পড়ে যাওয়ার পরে কিন্তু একটা ভালো জুটি হয়েছে। আজকেও কিন্তু সেই রকম একটা বিপর্যয়ের মাঝখানেও আসলে অধিনায়ক কেন উইলিয়ামসন এবং কোরি অ্যান্ডারসন, আপনি জানেন যিনি ওয়ানডে ক্রিকেটে দ্রুততম রানের মালিক, তিনি ভয়াবহ ব্যাটিং করে এবং গত 2 ম্যাচে ঠিকভাবে জ্বলে না উঠতে পারলেও আজকের ম্যাচে কিন্তু জ্বলে উঠেছেন এবং একরকম 4 ছক্কার বৃষ্টি ঝরিয়েছেন এই বে ওভালের মাঠে। পাশাপাশি দারুণ সাপোর্ট পেয়েছেন কিন্তু অধিনায়ক কেন উইলিয়ামসনের। মাত্র 72 বলে 124 রানের জুটি গড়েছেন। পাশাপাশি দলকেও কিন্তু বড় একটা বিশাল একটা সংগ্রহ এনে দিয়েছেন। যে লক্ষ্যে এখন বাংলাদেশ ব্যাট করছে, শুরুটা ভালোই ছিল। তামিম আসলে একটা বাউন্স বল হুক করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে আউট হয়েছেন। পাশাপাশি বলতে হবে যে সৌম্য সরকার, যিনি অফ ফর্মে ছিলেন, গত ম্যাচেও রান পেয়েছেন, এই ম্যাচেও কিন্তু দুর্দান্ত খেলছিলেন, কিন্তু তিনিও একটু সুদীর বলে যেভাবে আউট হয়েছেন। আসলে এরপরে স্পটলাইটটা ছিল সাব্বিরের উপরে। এই 2 ব্যাটসম্যান দ্রুত ফিরে যাওয়ার কারণে আসলে কিছুটা হলেও ফিকে হয়ে যাচ্ছে, কারণ আস্কিং রান রেটটা খুবই বেড়েছে এবং আস্কিং রান রেটের সাথে পাল্লা দিয়ে কিন্তু বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। তবে শেষ ভরসা বলতে গেলে এখন উইকেটে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান। তাদেরই আসলে বড় ইনিংসটি খেলতে হবে, কারণ কোনো কিছু অসম্ভব না। তারা যদি কম বলে বড় রানে একটা ইনিংস উপহার দিতে পারেন ব্যক্তিগতভাবে, তাহলে হয়তো এই ম্যাচে অন্তত জয় পাওয়া সম্ভব বাংলাদেশের ক্ষেত্রে। তো এই ছিল আমার কাছে, ফিরছে আপনার কাছে। দর্শক, বাংলাদেশ নিউজিল্যান্ডের শেষ টি-20 ম্যাচের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন নিউজিল্যান্ড থেকে সহকর্মী হুমায়ুন কবির রোজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের থাকা একই পরিবারের 5 জনের মৃত্যু। ঢাকার সঙ্গে উত্তরে রেল যোগাযোগ বন্ধ। পদ্মা সেতুর মাদারীপুর শরীয়তপুর অংশের সংযোগ সড়কের উদ্বোধন আজ। দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাত্রীদের ভোগান্তি কমবে। মেগাসিটিতে নিয়মনীতির তোয়াক্কা না করে নির্মিত হচ্ছে উঁচু নিচু অট্টালিকা। ঢাকা বাঁচাতে পুনর্গঠনের তাগিদ বিশ্বকোদের। স্যাটেলাইট সিটির পরিকল্পনা রাজুকের। বাংলাদেশ নাগরিক আইনের দ্বৈত নাগরিকত্বের ধারা নিয়ে প্রবাসীদের মধ্যে শঙ্কা। নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে রেমিটেন্সেও। এবং সিরিজের শেষ টি-20তে নিউজিল্যান্ডের 195 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ এড়াতে চায় টাইগাররা।
এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বানালিক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।